রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিপক্ষকে ঘায়েল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে পুরোপুরি ব্যবহার করেছে বাইডেন প্রশাসন। মঙ্গলবারের বিতর্কে এমন অভিযোগ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বেশিরভাগ মামলায় তিনি জয়ী হয়েছেন। ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, ট্রাম্প কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল নন, যার প্রমাণ মিলেছে 6 জানুয়ারি দাঙ্গার ঘটনায়। তবে দাঙ্গার জন্য সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ও ডিসির মেয়রকে অভিযুক্ত করেছেন সাবেক প্রেসিডেন্ট। হ্যারিস বলেন, অতীত কর্মকাণ্ডের জন্য নিজ দলের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেননি। জবাবে ট্রাম্প বলেন, চাকরি থেকে বরখাস্ত করার কারণেই ওই রিপাবলিকানরা বিরোধিতা করছেন। বিতর্ক মঞ্চে একের পর এক বিষয় নিয়ে কথা বলেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। এ সময় ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তুলে ধরেন সাধারণ জনগণের পাশাপাশি রিপাবলিকানদেরও তাকে সমর্থন দেওয়ার বিষয়টি। বলেন, 200-রও বেশি রিপাবলিকান তাকে সমর্থন জানিয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট, আইন প্রণেতা ও প্রশাসনের সাবেক কর্মকর্তারা। কিন্তু নিজ দলের অনেকেই ট্রাম্পকে সমর্থন দেননি। অনেকেই তাকে দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেছেন, এমনকি অযোগ্য বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। হ্যারিসের এমন মন্তব্যের স্পষ্ট জবাব দেন ট্রাম্প। বলেন, যারা তাকে সমর্থন দেননি তাদের বেশিরভাগকেই চাকরি থেকে বরখাস্ত করেছিলেন তিনি, কারণ তারা তাদের কাজে সৎ ছিলেন না। এক পর্যায়ে সঞ্চালক তুলে ধরেন দেশের আইন শৃঙ্খলা ও অপরাধ প্রবণতা কমা সংক্রান্ত FBI এর তথ্য, আর এ নিয়েই প্রশ্ন করেন দুই প্রার্থীকে। এ বিষয়ে ট্রাম্প বলেন, FBI সম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্য প্রকাশ করেছে। তারা তাদের প্রতিবেদনে শহরের ভয়াবহ অপরাধ প্রবণতার কোনো তথ্য তুলে ধরেনি অবৈধ অভিবাসীদের দ্বারা অপরাধের কথাও। ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেন হ্যারিস। বলেন, যে ব্যক্তি নিজেই একাধিক মামলায় অভিযুক্ত তিনি কখনোই আইন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যথাযথ সম্মান দেখাতে পারবেন না। তবে এসব মামলাকে রাজনৈতিক হাতিয়ার বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, প্রতিপক্ষকে ঘায়েল করতে জাস্টিস ডিপার্টমেন্টকে পুরোপুরি ব্যবহার করেছে বাইডেন প্রশাসন। শুধুমাত্র নির্বাচনে জয়ী হতে দেশের ইতিহাসের জঘন্যতম কাজটি করেছে এই প্রশাসন। বিতর্ক মঞ্চে হ্যারিস তুলে ধরেন 2020 সালের 6 জানুয়ারি ক্যাপিটালে দাঙ্গা প্রসঙ্গ। তিনি বলেন, সেদিন ক্যাপিটালে হামলা, দাঙ্গা ও হতাহতের ঘটনার জন্য পুরোপুরি দায়ী ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি এই বিশৃঙ্খলাকে আরও উস্কে দিয়েছিলেন, আর এ ঘটনার জন্য মামলা ও অভিশংসনের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে 6 জানুয়ারি ঘটনার জন্য সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে অভিযুক্ত করেন ট্রাম্প। বলেন, সেদিনের সমাবেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। সে সময় পেলোসি এবং ডিসি মেয়রের দায়িত্বে অবহেলার কারণেই 6 জানুয়ারির ঘটনা ঘটেছে। 2020 সালের নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাকে পরাজিত করতেই সেই নির্বাচনে কারচুপি করা হয়েছে। তার কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে বাইডেন হ্যারিস, যার অনেক প্রমাণও আছে তার কাছে। এ সম্পর্কে হ্যারিস বলেন, এদেশের জনগণ প্রেসিডেন্ট হিসেবে এমন কাউকেই ভোট দিবে না যিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোটারদের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র নিজের স্বার্থকে প্রাধান্য দিবেন। ক্ষমতায় টিকে থাকতে যিনি এখনও নিজের পরাজয় স্বীকার করেন না। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় নয়, বরং যুদ্ধ থামাতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে প্রথম বিতর্কে তিনি এসব কথা বলেছেন। ট্রাম্প দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে বেশ সমীহ করেন, যা যুদ্ধ থামাতে তার সবচেয়ে বড় অস্ত্র হবে। অন্যদিকে হ্যারিস জানান, ট্রাম্প ক্ষমতায় থাকলে এতদিনে কিয়েভ দখল করে ফেলত মস্কো। তিনি বলেন, বিশ্বজুড়ে স্বৈরশাসকেরাই ট্রাম্পকে পছন্দ করেন। পাল্টা ট্রাম্প বলেন, গত সপ্তাহে হ্যারিসকে সমর্থন দিয়েছেন পুতিন। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে দুই প্রার্থীর বহুল প্রতীক্ষিত প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট। 90 মিনিটের বিতর্কে দুটি বিজ্ঞাপন বিরতি, মডারেটর ছাড়া কোনো দর্শক নেই। তাই আয়োজক ABC নিউজের দুই পরিচিত মুখ, সঞ্চালক ডেভিড মেয়র এবং লিন্ডসে ডেভিস প্রশ্নকর্তার ভূমিকায়। গত মঙ্গলবার অর্থাৎ 3রা সেপ্টেম্বর ভার্চুয়ালি পোডিয়ামে কে কোন দিকে দাঁড়াবে সেটি নির্ধারিত হয়। কয়েন ভাগ্য জিতে ট্রাম্প সমাপনী বক্তব্য দেওয়ার সুযোগ বেছে নেন, যেমনটা বেছে নিয়েছিলেন গত 27 জুন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। অবাক করা বিষয় হচ্ছে, ট্রাম্পকে যারা খুব ভালোভাবে চেনেন তাদেরও বিস্মিত হতে হয়েছে সাবেক প্রেসিডেন্টের নির্মোহ আচরণ দেখে। বিতর্কের শুরুতে ট্রাম্পকে দেখে মনে হয়েছে সাক্ষাৎ গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছেন তিনি। অর্থনীতি নিয়ে বিতর্কের অবতারণা ক্ষণে ক্ষণে তার রং বদলেছে। ঘণ্টাখানেক বিতর্কের পর প্রথম বিরতিতে যায় দুই প্রার্থী। ফিরে এসে আন্তর্জাতিক অঙ্গন নিয়ে প্রশ্ন ওঠে,
প্রশ্ন করা হয় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জয় আশা করছেন কিনা ট্রাম্প। জবাবে সাবেক প্রেসিডেন্ট বলেন, ক্রেমলিনের বিরুদ্ধে ইউক্রেনের জয় নয় বরং যুদ্ধ থামাতে চান তিনি। ট্রাম্প দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে বেশ সমীহ করেন, যা যুদ্ধ থামাতে তার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। অন্যদিকে হ্যারিস জানান, ট্রাম্প ক্ষমতায় থাকলে এতদিনে কিয়েভ দখল করে ফেলত মস্কো। বলেন, বিশ্বজুড়ে স্বৈরশাসকেরা ট্রাম্পকে পছন্দ করেন। পাল্টা ট্রাম্প বলেন, গত সপ্তাহে হ্যারিসকে সমর্থন দিয়েছেন পুতিন। বিতর্কে প্রচুর মিথ্যা বলেছেন বলে একে অপরকে দোষারোপ করেন দুই প্রার্থী। ইসরায়েলকে ঘৃণা করেন হ্যারিস বলে অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট। কামালা বলেন, তাহা মিথ্যা বলছেন ট্রাম্প। জানান, বরাবরই তেল আভিবের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ তিনি। সেই সাথে প্যালেস্টিনিয়ানদের দুর্দশাও তাকে ব্যথিত করে, তাই মধ্যপ্রাচ্যে সংঘাত ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তিনি। আফগানিস্তান থেকে আমেরিকান সেনা প্রত্যাহারে যে পরিস্থিতি তৈরি হয় তাতে কি প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে ব্যর্থ বলা যেতে পারে? এমন প্রশ্নের দায় এড়িয়ে যান হ্যারিস। এক প্রশ্নের জবাবে আবারও গত নির্বাচনে পরাজয় স্বীকার করলেন না ট্রাম্প। জানালেন, তাকে ছলচাতুরির আশ্রয় নিয়ে হারানো হয়েছে। আরেক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের বর্ণ নিয়ে তার মধ্যে কোনো ধরনের অস্বস্তি নেই। হ্যারিস বলেন, অর্থনীতি নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের। আবাসন খাতে প্রণোদনা দেবে ডেমোক্রেটিক প্রশাসন। স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করতে চান কামালা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুই প্রার্থী নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন। হ্যারিস জানান, বাইডেন প্রশাসনের নীতি এগিয়ে নেবেন তিনি, কারণ বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে এরই মধ্যে রেকর্ড তহবিল বরাদ্দ করা হয়েছে। কিন্তু ট্রাম্প জলবায়ু ঝুঁকিকে ভাওতাবাজি বলে মনে করেন। সমাপনী বক্তব্যে নিজের আইনজীবী পেশার কথা উল্লেখ করে হ্যারিস বলেন, দেশের সাধারণ মানুষ তার মক্কেল, আর তাদেরকে নিয়ে কাজ করে যেতে চান তিনি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ক্ষমতায় গেলে কি কি করবেন তার ফিরিস্তি দিলেন কামালা। কেন তিনি এখনই হোয়াইট হাউসে গিয়ে সেই কাজগুলো করছেন না? ট্রাম্প বলেন, তিনি ক্ষমতায় গিয়ে অর্থনীতি সচলের পাশাপাশি সীমান্ত সংকট দূর করবেন। সেই সাথে যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সচেষ্ট হবেন। প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করেছেন প্যালেস্টাইনপন্থীরা। পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান নিতে না পারলেও কয়েক হাজার বিক্ষোভকারী এর সামনের সড়কে বিক্ষোভ করেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলকে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন তারা। প্রেসিডেন্সিয়াল ডিবেটকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা। 7 অক্টোবরের পর থেকে যখনই আমেরিকায় বড় কোনো আয়োজন হয়েছে সেখানে কিন্তু প্যালেস্টাইনপন্থীরা বড় ধরনের সমাবেশ করেছে। এর আগে আমরা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের সময়, রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সময় দেখেছিলাম যে প্যালেস্টাইনপন্থীরা যুদ্ধবিরতির দাবিতে তারা বিক্ষোভ করছেন এবং যথারীতি ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সামনে র্যালি করেছে। সন্ধ্যা সিটি হলের সামনে, ফিলাডেলফিয়া সিটি হলের সামনে জড়ো হয়েছেন এবং তারপরে তারা বিশাল একটি মিছিল নিয়ে এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার, যেখানে কামালা হ্যারিস এবং ট্রাম্প ডিবেটে অংশ নিয়েছেন, তার সামনে ঠিক যখনই ডিবেট শুরু হবে তার কিছুক্ষণ আগে থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। তাদের হাতে নানা দাবিতে নানা বর্ণিল প্ল্যাকার্ড, তাদের হাতে এইসব প্ল্যাকার্ডে লেখা আছে অবিলম্বে তারা সিজফায়ার চায়, যুদ্ধবিরতি চায় এবং একই সঙ্গে তারা বলছে আমেরিকার সমর্থন দিয়ে ইসরায়েল যে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করছে, সেটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং এই দাবিতেই তারা কয়েক হাজার মানুষের একটি সমাবেশ করেছে, যেটি একেবারেই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে দিয়ে প্রদক্ষিণ করেছে। যদিও দুই পাশে প্রচুর সংখ্যক পুলিশ ছিল, যারা এই র্যালিটি যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা জন্ম দিতে না পারে কিংবা নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেটি তারা নিশ্চিত করেছে। এবং চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ আসলে এই র্যালিতে অংশ নিয়েছেন, যারা শুধুমাত্র মুসলিম তারাই নন, একই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ মানবাধিকারের প্রশ্নে মূলত
এই র্যালিতে অংশ নিয়েছেন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। তারা নানা ধরনের পতাকা, প্যালেস্তাইনের পতাকা নিয়ে এই র্যালিতে অংশ নিয়েছেন এবং তারা এই বিক্ষোভ আগামী দিনগুলোতেও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এবং তারা দাবি জানিয়েছেন ডিবেটে যাতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়া হয়। গাজা ইস্যুতে রিপাবলিকান কিংবা ডেমোক্রেট আসলে কোন অবস্থানে আছেন সেই বিষয়টি নিয়েই মূলত তারা এই র্যালিটি আয়োজন করেছেন এবং আগামী দিনগুলোতে যতদিন যুদ্ধবিরতি কার্যকর করা না হয় ততদিন পর্যন্ত তারা এই ধরনের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে আর ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ধ্বংস হবে। ট্রাম্প বলেছেন তিনি পুনর্নির্বাচিত হলে তার আগের মেয়াদের মতো দেশকে একটি দারুণ অর্থনীতি উপহার দেবেন। মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে তারা এসব কথা বলেন। হ্যারিস আরও বলেন ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে সারা দেশে গর্ভপাত নিষিদ্ধ করবেন। জবাবে ট্রাম্প বলেন মাতৃগর্ভে থাকা 9 মাসের শিশু এমনকি শিশুর জন্মের পরও হত্যার পক্ষে ডেমোক্রেটরা। তিনি মনে করেন গর্ভপাতের বিষয়ে সিদ্ধান্ত স্টেটগুলোরই নেওয়া উচিত। এছাড়া ট্রাম্প দাবি করেন অবৈধ শরণার্থী ঢুকতে দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এবিসি নিউজের আয়োজনে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রেসিডেন্সিয়াল বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। মঞ্চে উপস্থিত হওয়ার পর হাত মেলান দুই প্রতিদ্বন্দ্বী। ঐতিহাসিক এই বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিসি নিউজের দুই সাংবাদিক ডেভিড মির ও লিন্ডসি ডেভিস। দুই প্রেসিডেন্ট প্রার্থীকে প্রথম প্রশ্ন করা হয় দেশের ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে। হ্যারিস বলেন তিনি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, কেবল তার কাছেই মধ্যবিত্ত শ্রমজীবীদের উন্নয়নে পরিকল্পনা রয়েছে। হ্যারিস জানান নির্বাচিত হলে ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তাদের $50,000 পর্যন্ত কর ছাড় দেবেন তিনি। বিপরীতে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প শুধু ধনী ব্যক্তিদের কর ছাড় দিতে চান বলে মন্তব্য করেন হ্যারিস। ট্রাম্প বলেন তিনি অন্য দেশের পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ করবেন। তার আমলে কোনো মূল্যস্ফীতি ছিল না বলে দাবি করেন ট্রাম্প। অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে অভিবাসন প্রসঙ্গ টেনে নিয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ শরণার্থীদের ঢুকতে দিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন দেশে বিপর্যয় নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। জবাবে হ্যারিস বলেন ট্রাম্পই বরং দেশকে বিপর্যয়কর অবস্থায় রেখে গেছেন। হ্যারিস বলেন ট্রাম্প তার ধারাবাহিক মিথ্যার মাধ্যমে জাতিকে বিভক্ত করতে চান আর তিনি ঐক্যে বিশ্বাসী। দেশের মানুষকে নিয়ে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন হ্যারিস। জবাবে ট্রাম্প বলেন হ্যারিসের নিজের কোনো পরিকল্পনা নেই, তিনি বাইডেনের পরিকল্পনা নকল করেছেন। এ সময় কামালা হ্যারিসকে মার্ক্সবাদী হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। গর্ভপাতের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন ডেমোক্রেটরা গর্ভাবস্থার 9 মাসেও গর্ভপাতের পক্ষে। হ্যারিস বলেন সুপ্রিম কোর্টে ডোনাল্ড ট্রাম্প 3 জন রক্ষণশীল বিচারপতি নিয়োগ দেন রো ভার্সেস ওয়েডের রায় বাতিলের উদ্দেশ্যে। নারী তার শরীরের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তা কোনো সরকার ঠিক করতে পারে না বলে মন্তব্য হ্যারিসের। হ্যারিস বলেন ট্রাম্প নির্বাচিত হলে দেশব্যাপী গর্ভপাতে নিষেধাজ্ঞা জারি করবেন। তবে ট্রাম্প জানান তিনি এমন কিছু করবেন না। ট্রাম্প দাবি করেন তিনি কৃত্রিম পদ্ধতিতে গর্ভধারণ বা IVF এর একজন অন্যতম সমর্থনকারী। কামালা হ্যারিস আরও বলেন ট্রাম্প প্রকৃতপক্ষে অভিবাসন সমস্যার সমাধান চান না। ট্রাম্প বলেন বাইডেন হ্যারিসের অভিবাসন নীতি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। ট্রাম্প দাবি করেন শরণার্থীরা দেশের মানুষের পোষা কুকুর বিড়ালও খেয়ে ফেলছে। তবে সঞ্চালক মির জানান ট্রাম্পের এই দাবি সঠিক নয়। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সাথে বিতর্ককে নিজের জীবনের সেরা বিতর্ক বললেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পেনসিলভেনিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে বিতর্ক শেষে সাংবাদিকদের স্পিন রুমে হাজির হয়ে তিনি ওই কথা বলেন। ট্রাম্প জানান প্রতিদ্বন্দ্বী হিসেবে হ্যারিস খুবই দুর্বল ছিলেন, তার সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি। তবে CNN-এর জরিপে নিবন্ধিত ভোটারদের বড় একটি অংশই বলছে বিতর্কে হ্যারিস ভালো করেছেন। নিরপেক্ষ ভোটাররা জানিয়েছেন বিতর্কে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন কামালা। ওদিকে বিতর্কের পর বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট ইনস্টাগ্রাম বার্তায় হ্যারিসকে সমর্থন দিয়েছেন।
মঙ্গলবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের তুমুল বিতর্ক শেষে অনেকটা আকস্মিকভাবেই দেশি বিদেশি সাংবাদিকদের জন্য বরাদ্দ করা স্পিন রুমে হাজির হয়ে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বিরুদ্ধে বিতর্ক তার জীবনের সেরা বিতর্ক। বলেন, প্রতিদ্বন্দ্বী হিসাবে হ্যারিস খুবই দুর্বল ছিলেন, তার সামনে সেভাবে দাঁড়াতেই পারেননি। তবে সিএনএনের জরিপ বলছে ভিন্ন কথা, যেখানে উঠে এসেছে নিবন্ধিত ভোটারদের বড় একটা অংশ বলছে বিতর্কে অপেক্ষাকৃত ভালো করেছেন হ্যারিস। এছাড়া নিরপেক্ষ ভোটাররা স্পষ্ট জানিয়েছেন বিতর্কে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন কামালা। ওদিকে বিতর্কের পর বিশ্ববিখ্যাত গায়িকা টেইলর সুইফট হ্যারিস ওয়ালজ শিবিরকে সমর্থন দিয়েছেন। বিতর্কের পরপরই ইনস্টাগ্রাম এক বার্তায় তিনি বলেন, ডিবেটে কামালার অসাধারণ পারফরমেন্স তাকে মুগ্ধ করেছে। এ সময় সবার প্রতি আহ্বান জানান তারাও যেন প্রার্থী বাছাইয়ে কোনো ধরনের ভুল না করেন। ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের বিতর্কের সময় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারের সামনে জড়ো হন সহস্রাধিক ডেমোক্রেট ও রিপাবলিকান সমর্থক। তারা নিজ নিজ প্রার্থীর সমর্থনে বর্ণিল পোশাক ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। কামালা ও ট্রাম্পের সমর্থনে স্লোগানও দেন তাদের সমর্থকরা। তারা বলছেন, এই বিতর্কের মাধ্যমে পছন্দের প্রার্থী বাছাই করা সম্ভব হবে। দুই প্রার্থীর কাউকেই ভোট না দেওয়ার আহ্বানও জানান অনেকে। রাত ৯টায় বিতর্কের মূল আনুষ্ঠানিকতা হলেও মঙ্গলবার দুপুর থেকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার। আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে সিক্রেট সার্ভিস, ফেডারেল ও স্টেট পুলিশ অবস্থান নেন সেন্টারের সামনে। বিকেল না গড়াতেই সেন্টারের সামনে ভিড় করতে থাকেন কামালা ও ট্রাম্পের সমর্থকরা। TVN 24 নিউজ নেটওয়ার্কের কাছে নিজ নিজ দলের প্রার্থীকে সমর্থনের কথা জানান তারা। Counting on Kamala Harris to win this debate because I think she's exceedingly intelligent. I'm a Donald Trump supporter because in my lifetime things were never better under Trump or worse under the Biden-Harris administration. I do not want the former president. I do want change, and I think she's got the answers. Maybe not perfect, but we just want somebody, and hopefully she'll demonstrate that, somebody of character. রাজনৈতিক দলের সমর্থকরা বিভিন্ন স্লোগান ও প্রতিপক্ষকে আক্রমণ করে ব্যঙ্গাত্মক কথা লিখে প্ল্যাকার্ড বহন করেন। এ সময় ঢোল বাজিয়ে অনেকে উন্মাদনা ছড়ান। নকল ট্রাম্পের সাথে ছবি তোলায় মেতে উঠেন অনেক ট্রাম্প সমর্থক। This debate, I'm going to win it. We're going to win it big. It's going to be huge, folks. We're going to make America great again. সমর্থকরা বলছেন, দুই প্রার্থী নিজেদের অবস্থান পরিষ্কার করছেন এই বিতর্কের মাধ্যমে। তাই তাদের ভবিষ্যৎ নির্ধারণে এই ধরনের বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। I don't really follow politics very closely, but it is very nerve-wracking to see like what's going to happen with this. I think it'll be really telling tonight, the future of our country after tonight's debate. I think it's really important. Good to see both sides. I can't say what would happen, but I hope it will be the best for everyone. তবে এই সময় পেনসিলভেনিয়ার বেশ কিছু সংখ্যক সাধারণ মানুষও উপস্থিত হন। তারা বলেন, ট্রাম্প গণতন্ত্রের শত্রু। অন্যদিকে বাইডেন কামালা প্রশাসনের হাতে গাজার নিরীহ মানুষের রক্ত লেগে আছে। তাই দুজনকেই ভোট না দেওয়ার আহ্বান জানান তারা। For the genocide, what's happening in Gaza right now, and we are being told that this debate is a really important event. Whether you a Democrat or a Republican, don't matter. Everybody has the freedom of choice. Jill Stein, Cornel West, এবং কিছু লোক ট্রাম্পের দিকে আপনারা ইন্টারেস্টেড ভোট দেওয়ার জন্য, কিন্তু কামালাকে সবাই বয়কট করবে এই ইলেকশনে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, দুই পার্টি সমান। আমি বর্তমানে চিন্তা করতেছি যে থার্ড কোনো পার্টিকে ভোট দেওয়া যায় কিনা। বিতর্ক চলার পুরোটা সময় ন্যাশনাল কনস্টিটিউশন ভবনের সামনে অবস্থান নেন সমর্থকরা। নিজ নিজ প্রার্থীকে সমর্থন জানাতে নানা স্লোগান দেন তারা। একদিকে ব্যাটল গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়া, অন্যদিকে ফিলাডেলফিয়ার ঐতিহাসিক এই ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার। ঐতিহাসিক এই বিতর্কের মাধ্যমে সমর্থকদের কাছে নিজ নিজ অবস্থান পরিষ্কার করেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই প্রার্থী। তবে তা সমর্থকদের কতটা তুষ্ট করতে পেরেছে তার জবাব পাওয়া যাবে প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোটের মাধ্যমে কে যাচ্ছেন আগামী দিনে হোয়াইট হাউসে। ঐতিহাসিক 11 সেপ্টেম্বর আজ
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলার 23তম বার্ষিকী। নিউ ইয়র্ক সহ সারা দেশে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে দিবসটি। ম্যানহাটনের ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য বিশেষ অতিথি। 9/11 উপলক্ষে ম্যানহাটনের ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়ামে শুরু হয়েছে স্মরণ সভা। প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি সভায় উপস্থিত থেকে দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স, হাউস মেজরিটি লিডার চাক শুমার, গভর্নর ক্যাথি হোকুল সহ অনেকে। গ্রাউন্ড জিরোতে পাশাপাশি দাঁড়িয়ে তাদের নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায়। মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্সিয়াল ডিবেটে মুখোমুখি হন ট্রাম্প ও হ্যারিস। সভায় নীরবতা পালনের পাশাপাশি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ ও সাউথ টাওয়ার, পেন্টাগন ও পেনসিলভেনিয়ার বিমান হামলার সময় নিহতদের নাম পাঠ করে তাদের স্মরণ করা হয়। সভায় সাধারণ জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিহতদের স্মরণে তৈরি স্তম্ভে ফুল দেন স্বজনরা। ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স ট্রেড সেন্টার সাইটে পৌঁছান সকাল 8টার দিকে। তাদের আধা ঘন্টা পরে আসেন বাইডেন ও হ্যারিস। বাইডেন ও ট্রাম্পকে হাত মেলাতে দেখা যায়। হ্যারিস ও ট্রাম্পও হাত মেলান। রাজনৈতিক এসব ব্যক্তিদের উপস্থিতির চেয়ে ওই হামলায় স্বজন হারানোদের কাছে গুরুত্বপূর্ণ ছিল নিহতদের স্মরণ করা। তারা জানান, নিহতদের তারা প্রতি মুহূর্তে স্মরণ করেছেন এই 23 বছর ধরে। গ্রাউন্ড জিরো থেকে বাইডেন ও হ্যারিস পেনসিলভেনিয়া ও পেন্টাগন সাইটে যাবেন। ট্রাম্পও পেনসিলভেনিয়া সাইটে যাবেন। 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখ আল কায়েদা জঙ্গি গোষ্ঠী আমেরিকার মোট 4টি সাইটে হামলা চালায়। এই ঘটনায় প্রায় 3000 নানা পেশা ও বয়সের মানুষ নিহত হন। এই হামলা আমেরিকার ফরেন পলিসি ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় অনেক পরিবর্তন আনে। হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকানদের মানসিকতায় পরিবর্তন আসে। হাইতির অভিবাসীরা পোষা প্রাণী খাচ্ছেন বলে দাবি করেছেন ট্রাম্প ও জেডি ভ্যান্স। মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে বিতর্কে ট্রাম্প এই ভিত্তিহীন দাবি উত্থাপন করেন। এছাড়া সামাজিক মাধ্যম এক্সে হাইতির অভিবাসীদের পোষা প্রাণী খাওয়ার ব্যাপারে পোস্ট করেন জেডি ভ্যান্স, যার ভিউ ছড়ায় 10 মিলিয়নেরও বেশি। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওহাইওর স্প্রিংফিল্ডের কর্মকর্তারা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জেডি ভ্যান্স দাবি করেছেন হাইতির অভিবাসীরা কুকুর, বিড়াল সহ বিভিন্ন পোষা প্রাণী খাচ্ছেন। তাদের এসব মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে হাইতির অভিবাসীদের পোষা প্রাণী খাওয়ার ব্যাপারে কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওহাইওর স্প্রিংফিল্ডের কর্মকর্তারা। এর আগে হাইতির অভিবাসীদের বিরুদ্ধে আনা এসব অভিযোগের তথ্য সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন জেডি ভ্যান্স। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই যার ভিউ ছাড়ায় 10 মিলিয়নের বেশি। অভিবাসীদের উদ্দেশ্য করে ভ্যান্স বলেন, যেসব অভিবাসীরা পোষা প্রাণী খায় তাদের এদেশে থাকা উচিত নয়। অন্যদিকে মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল ডিবেটে হাইতির অভিবাসীদের কুকুর ও অন্যান্য পোষা প্রাণী খাওয়ার ভিত্তিহীন দাবি উত্থাপন করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প, জেডি ভ্যান্স ছাড়াও এসব দাবি জানিয়েছেন আরও অনেকেই। এদের মধ্যে রয়েছেন হাউস জুডিশিয়ারি রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। টেক্সাসের রিপাবলিকান ক্রুজ এক্সে একটি মিম পোস্ট করেছেন, যেখানে দুটি বিড়ালকে একে অপরকে ধরে থাকতে দেখা যায়, যাতে লেখা রয়েছে, দয়া করে ট্রাম্পকে ভোট দিন যাতে হাইতির অভিবাসীরা আমাদের না খায়। হাইতির অভিবাসীদের বিরুদ্ধে আনা ট্রাম্প ও জেডি ভ্যান্সের এসব অভিযোগ ভিত্তিহীন ও গুজব বলে আখ্যায়িত করে স্প্রিংফিল্ডের স্ট্র্যাটেজিক এঙ্গেজমেন্ট ম্যানেজার ক্যারেন গ্রেস বলেন, অভিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের দ্বারা পোষা প্রাণীর ক্ষতি বা নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের ডিবেট নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। মঙ্গলবার 1.5 ঘন্টারও বেশি সময়ের বিতর্কে একে অপরকে তীব্রভাবেই ঘায়েল করার চেষ্টা করেছেন দুই নেতা, যা দেখে আগামী নভেম্বরের নির্বাচন নিয়ে কথা বলারও রসদ পেয়েছেন সাধারণ মানুষ। ডিবেট দেখার পর নিউ ইয়র্কের অনেকেই বলছেন, আমেরিকার আগামী নির্বাচনে এই দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। মহাভারতের কুরুক্ষেত্রের মহাযুদ্ধের সেই বাণী নিয়েই যেন ডিবেটে হাজির হয়েছিলেন আমেরিকার আগামী নির্বাচনের দুই প্রার্থী। তাদের এই ডিবেট দেখার জন্য সারা পৃথিবীর মানুষের দৃষ্টি ছিল সোশ্যাল মিডিয়া আর টিভির পর্দায়। অনেকে বলছেন, এই ডিবেট ভোটারদের প্রার্থী নির্বাচন করতে বিরাট ভূমিকা রাখবে। আমরা এই সব কিছু মিলিয়ে আগামীতে আরও কয়েকটা ডিবেট এবং আমরা কিছু কার্যপ্রণালী দুই দলেরই প্রধানের আমরা অবজার্ভ করব আমেরিকাবাসী, এবং সেখান থেকে সিদ্ধান্ত
নেব কে হবে আমাদের পরবর্তী আমেরিকার প্রেসিডেন্ট। তবে কারো মতে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বন্দুক হামলা নিয়ন্ত্রণ বিষয়ে আরও স্পষ্ট বক্তব্য থাকার দরকার ছিল। আমেরিকাতে যে বন্দুক সন্ত্রাস, যেটা গান ভায়োলেন্স নিয়ে কোনো কথা আসেনি। তো আমরা দেখছি, এবং হেলথ কেয়ারেও ডোনাল্ড ট্রাম্পের তেমন কোনো আমরা প্রমাণিত কোনো প্ল্যান আমরা দেখিনি। যেটা কামালা হ্যারিস, তার একটা প্ল্যান, হেলথ কেয়ার নিয়ে একটা প্ল্যান আছে। তো আগামীতে দেখা যাক আমেরিকার জনসংখ্যা ওরা কিভাবে এই বিতর্ককে মূল্যায়ন করে। তবে আমার চোখে খুব সুন্দর একটি বিতর্ক হয়েছে। ডেমোক্রেট সমর্থকরা জানান তাদের দৃঢ় বিশ্বাস ছিল কামালা হ্যারিস ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন। কামালা হ্যারিস যেভাবে আজকে বিভিন্ন পর্যায়ে অবস্থ করেছে ডিবেটের মাধ্যমে, ডোনাল্ড ট্রাম্পের বোঝা উচিত অ্যাটলিস্ট নিউ ইয়র্কের জনগণ তাকে প্রত্যাখ্যান করছে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু বিভিন্ন স্টেটে আপনারা জানেন আমরা এখন নির্ধারণ করবে সুইং স্টেটগুলা, অনেকগুলো ইস্যু এখানে ইনভলভ, তার উপর ডিপেন্ড করবে যে নেক্সট প্রেসিডেন্ট কে হবে। আমরা নিউ ইয়র্ক থেকে যে ক্যাম্পেইনগুলো করছি, আমরা সুইং স্টেটে আমাদের লোকজন যাচ্ছে, আমাদের ভোট ব্যাংকে কথা বলছি, যোগাযোগ করছি, তারা ভোটার যেন ডোনাল্ড ট্রাম্পকে বাদ দিয়ে তারা যেন সুইং স্টেটে যেন আমাদের ডেমোক্রেট পার্টিকে কামালা হ্যারিসকে নির্বাচিত করে। আর এই ডিবেটের মধ্য দিয়ে আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পথে আরো কয়েক ধাপ এগিয়ে গেছেন বলে মনে করেন রিপাবলিকান সমর্থকরা। পিপলস অ্যান্ড আদার্স ম্যাটার, পিপল সাবজেক্ট অফ ম্যাটার, সেটা আপনার কামালা হ্যারিস ভালো করেছে। অন্যদিকে গাজা এবং প্যালেস্টাইনের ব্যাপারে উনি স্কেপ করে গেছেন, যেখানে এখন লক্ষ লক্ষ লোক মুসলিমকে গণহত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে উনি কোনো পয়েন্ট আউট করে নাই। ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ হয়নি, উনি যুদ্ধ সব স্টপ করে দিয়েছেন, সৈনিকদেরকে নিয়ে আসছেন, ইকোনমিকে উনি ডেভেলপ করেছেন। আমেরিকার জাতীয় নির্বাচনের আগে প্রথম এবং শেষবারের মতো ডিবেটে মুখোমুখি হলেন দুই প্রার্থী। আমেরিকার নির্বাচনের বাকি আর মাত্র 55 দিন। সেই নির্বাচনের আগে সম্ভাব্য দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং কামালা হ্যারিসের বক্তব্য শুনে অনেকে বলছেন এ যেন কেহ কারা নাহি ছাড়ে সমানে সমান। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির দাবানল রিভারসাইড কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঝুঁকি এড়াতে অন্তত 24,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ ও রিভারসাইড কাউন্টি সহ 3টি দাবানলের আগুনে পুড়ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। তীব্র গরম ও শুষ্ক পরিস্থিতিতে দাবানলের আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সান্টা মার্গারিটার শহর ট্রাবুকো ক্যানিয়নে দাবানলের আগুন রাতারাতি বেড়ে যাওয়ায় মঙ্গলবার বিকেলের মধ্যেই প্রায় 20,000 একর জায়গা পড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছেন ফায়ার ফাইটাররা। সোমবার অরেঞ্জ কাউন্টিতে ছড়িয়ে পড়ে এই আগুন। এতে ট্রাবুকো ক্রিক রোডও ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় অরেঞ্জ কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট। এই অগ্নিকাণ্ডে অরেঞ্জ কাউন্টির 3,500 বসতির অন্তত 24,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে বলেও জানায় ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের কর্মকর্তারা। অন্যদিকে রিভারসাইড কাউন্টিতেও দাবানলের আগুন বৃদ্ধি পাওয়ায় 3,500 ঘরবাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে দাবানল লেক এলসিনোর দিকে দ্রুত ছড়িয়ে পড়লে রিভারসাইড কাউন্টির বাড়িঘর খালি করার বাধ্যতামূলক আদেশ দেয় কর্তৃপক্ষ। 2018 সালেও এই অঞ্চলে এমন ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছিল। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। চলমান দাবানলের কারণেও একই পরিস্থিতির আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বাসিন্দারা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।